আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমার সাথে রয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য বেস্ট ক্রিকেট অ্যানালিস্ট অফ দিস কান্ট্রি, আবিদ হোসেন সামি। অনেক কিছু নিয়ে আপনি অ্যানালিসিস করেন সামি। রিয়াসাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে মনে হয় ওই বিশেষণটা একটু বিব্রতকর লাগে। না, বিব্রতকর হওয়ার কিছু নেই। মানে এটাতে খুব ইন্টারেস্টিং আছে যে অনেক ক্রিকেটার বা আছে না ক্রিকেট বোদ্ধারা বলে যে ও কি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, ও কি বোঝে। ঠিক আছে, তো আমি মাঝে মাঝে বলি যে হার্ষা ভোগলেও তো আসলে খেলেনি, উনি কি বোঝে। হার্ষা ভোগলের কমেন্টই দেখে, কারণ উনি বিদেশি, দেখতে ভালো লাগে। হ্যাঁ, আবার স্বামী যদি কারো ব্যাখ্যা করে সেটা অনেকে নিতে পারে না, আসলে অযোগ্যরা অনেক জায়গায় অনেক চুলকায়, এটা বাস্তবতা। আমি একটু আমার স্টাইলই বলতে চাই। আবিদ হোসেন সামি, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনি জানেন যে বিপিএল শেষ হয়েছে, তারপরেও থাকে না যে শেষ হয়েও হইল না শেষ, এরকম একটা সিচুয়েশন আমরা দেখছি। গতকালকে একটা নিউজ মানে খুব আলোচিত হয়েছে। আসাদুজ্জামান পায়েল, রাজশাহীর একজন ক্রিকেটার, হি ওয়াজ প্রপোজড বাই দ্য ফ্র্যাঞ্চাইজি ওনার্স যে তুমি যদি খেলতে চাও বিপিএল বা বিপিএল প্লেয়ার লিস্টে নাম তুলতে চাও আমাদের স্কোয়াডে, 10 লাখ টাকা দিলে তারা নিয়ে নিবে। পরে রিপোর্টাররা ক্রস চেক করছে, ঘটনা সত্য। মানে কত ভয়াবহ এটা। দেখেন, এটা অনেকটা তো ঢাকা লিগের মতো হয়ে গেল। ঢাকা লিগে আমরা যেটা জানি যে একটা সময় এরকম ছিল, এই বছরটাতে এমন হচ্ছে কিনা জানি না, কারণ এই বছরটাতে আমি জড়িত না। বাট একটা সময় আমি যখন ঢাকা লিগের সঙ্গে জড়িত ছিলাম, তখন আমি জানতাম যে এরকমও অনেক প্লেয়ারের কাছে প্রপোজাল দেওয়া হয়েছে যে বিসিবির একটা কার্ড হবে। হ্যাঁ, যে অ্যাজ এ প্লেয়ার বিসিবির একটা কার্ড হবে। অনেক ইউনিভার্সিটি গুলো আসলে এক্ষেত্রে প্রেফারেন্স দেয় ওয়েবার পাওয়ার ক্ষেত্রে। সো এটার জন্য একটা ম্যাচ খেলবে 20,000 টাকা 25,000 টাকা দিয়ে। খুব মজার একটা কথা, প্লেয়ার টাকা দিবে। মজার একটা কথা বলি, একটা প্লেয়ার সে হচ্ছে এলএমএস খেলে, রেগুলার সে এলএমএস খেলে, এলএমএস এ ভালো প্লেয়ার। এখন ওই প্লেয়ারটা কোন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, এই কারণে তার একটা বিসিবির কার্ড দরকার, যে বিসিবির কার্ড থাকলে পরে সে রেকগনাইজড প্লেয়ার হিসেবে ওই ওয়েবারটা পাবে বা এরকম কিছু। ওই প্লেয়ারটা 25,000 টাকা দিয়ে ফার্স্ট ডিভিশনের একটা ম্যাচ খেলতে গেছে। এটা আমরা পরে শুনেছি ঘটনাটা। ফ্যাক্ট ইজ ওই প্লেয়ারটা ওই ম্যাচে 50 করেছে। জেনুইন প্লেয়ার, জেনুইন প্লেয়ার, এবং ওই ম্যাচের ওই টিমের সবচেয়ে বেশি রান ওই প্লেয়ারের করা। এখন ফ্যাক্ট ইজ অ্যামেচার ক্রিকেটটা এখন এত ভালো খেলা হয়, যে কারণে এলএমএস এর প্লেয়ার গুলো আলটিমেটলি ঢাকা লিগের প্লেয়ারদের চাইতো বেটার স্ট্যান্ডার্ড বা বেটার কোয়ালিটি এনশিওর করছে। তো ওই ইনসিডেন্টটা মনে পড়লো। এখন ফ্যাক্টের জায়গা হচ্ছে আপনি যেটা বললেন যে প্লেয়ার টাকা দিয়ে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে নাম তুলবে, নিশ্চয়ই এটার মাধ্যমে তার অন্য কোনো একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হবে, অথবা আন্ডার দ্য টেবিল অন্য কোনো নেগোসিয়েশন আছে কিনা। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো ফাইন্ড আউট করাটা আসলে বিপিএল কে পুরো বিব্রত করার ক্ষেত্রে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি একটা বিশাল রোল প্লে করেছে আমি। এবং ইন্টারেস্টিং পার্ট কি, এই দলটার সাথে শুরুর দিকটায়, দলটার সাথে না, এদের প্রমোশন নিয়ে আসলে আবিদ হোসেন সামি কাজ করছিল, রাজশাহীতে গিয়েছিল, আমি কন্টেন্ট গুলো দেখছিলাম, ওনার সাথে আমার কথা হচ্ছিল, আমরা ইনবক্সে টেক্সট করছিলাম যে এই দলকে আমরা, মানে আমি যদি কোথাও কাজ করি, আবিদ হোসেন সামিকে যদি আমি বলি যে ভাই আমার এখানটায় হেল্প লাগবে, আপনি করে দেন, এটা কিন্তু ভাই কোনো হিসাব নিকাশ নাই, এমনি করে দিবে না। তার সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছিল, আমরা যোগাযোগ করছিলাম যে রাজশাহী কিনে আমরা ভালো কিছু করব। এরপর আমি ঘটনাটা কি হলো, আপনিও তো দৌড়ের উপর ছিলেন, চলে আসছেন। দেখেন, একদম ইনিশিয়ালি ইমতিয়াজ দীপন নামে এক ভদ্রলোক, তিনি আমার সাথে কমিউনিকেট করেছেন আরো একটা প্লেয়ারের মাধ্যমে। এবং যেমনটা শুনেছি যে রাজশাহীতে একটা টুর্নামেন্ট হয়, তিসারা পেরেরারা সেই টুর্নামেন্টে খেলেন, সিকান্দার রাজারা খেলেন। ওই টুর্নামেন্টে উনার একটা টিম আছে যেটা এর আগের সিজনে রানার আপ হয়েছিল। ওনারা আমার সঙ্গে, আপনি আমি দুজনেই ধানমন্ডির আশেপাশে থাকি, তো ধানমন্ডির একটা কফি শপে আমার সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে আমাকে অফার দিয়েছেন ওই টিমটার পারফরমেন্স অ্যানালিস্ট হওয়ার জন্য। তো যখন আমাকে পারফরমেন্স অ্যানালিস্ট হওয়ার অফার দিয়েছেন, আমার প্রথমত আমি একটু চমকে গেছি যে ওকে রাজশাহী আরেকবার আসছে বিপিএল এর। লাস্ট আমাদের ইমোশনটা রাজশাহীর সাথে আন্দ্রে রাসেল টুর্নামেন্ট জিতেছিলাম। বললাম ওকে, দ্যাটস আ ভেরি গুড নিউজ যে আপনারা টিম নেওয়ার চিন্তা ভাবনা করছেন। তো আপনাদের সাথে কি কথাবার্তা হয়েছে যে আপনারা টিম নেবেন? বলছে হ্যাঁ, আমাদের সাথে সকল কথাবার্তা ফাইনাল বিসিবি ম্যানেজমেন্টের সাথে। তো এরপর আমাকে টিম পারফরমেন্স অ্যানালিস্ট হওয়ার জন্য অফার তারা দিলেন। তো আমি বললাম যে অবশ্যই, ওয়াই নট। আমি যেহেতু দেবরাজ রাউতের কাছে পারফরমেন্স অ্যানালিস্টের কোর্স করছি, সো আমারও তো আলটিমেটলি এই প্রফেশনটাতে আমার কিছু দিয়ে একটা শুরু করতে হবে। অলদো আমি শুরুটা হয়তো বা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন দিয়ে শুরু করবো, বাট যেহেতু আপনারা মনে করেছেন যে ওকে ঠিক আছে আমি যোগ্য, আই উড লাভ টু ওয়ার্ক ফর ইউ। আফটার দ্যাট তারা আমাকে রাজশাহীতে নিয়ে গেছেন, রাজশাহীতে বেশ আপ্যায়ন করেছেন, অস্বীকার করার কিছু নয়। আমি রাজশাহী স্টেডিয়ামটা দেখেছি এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আমি রাজশাহী স্টেডিয়ামটা একটু পর্যবেক্ষণ করেছি। আমার নিজেরও দেখা দরকার ছিল আসলে এই স্টেডিয়ামটা ইন্টারন্যাশনাল ক্রিকেট করার জন্য ভালো কিনা, প্রপার কিনা, এখানকার ড্রেসিং রুম ফ্যাসিলিটিস কেমন। মানে ওনারা আমাকে একটা প্রমোশনের জন্য নিয়ে গেছেন যে রাজশাহী আসছে, বাট আমি আমার অবজারভেশন গুলো দেখার চেষ্টা করছিলাম ড্রেসিং রুমটা কেমন, এই রাজশাহী স্টেডিয়ামের এন্টায়ার দর্শক ক্যাপাসিটি কত, গেট কয়টা। আমি দেখেছি গেট একটা, আরেকটা দিকে গেট মনে হয় বন্ধ ছিল বা গেট নাই।
হোটেল ক্যাপাসিটি গুলো কেমন আছে, 2টা বা 3টা হোটেল আমি সেই জায়গায় অবজার্ভ করলাম যে ওকে, তখন আমার মনে হলো যে ওকে, রাজশাহী তো তাহলে হোম ভেন্যু হিসেবে হতে পারে যদি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একটু হেল্প করে, কারণ স্টেডিয়ামের রেনোভেশনের বেশ কিছু জায়গার কাজ আছে। তো আমি আমার ওই জায়গাটা চিন্তা করলাম, এবং এটাও আমার মাথায় ছিল যে অদূর ভবিষ্যতে আমার যদি কোনো ক্যাপাসিটি হয় যে বিপিএলটাকে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে করার জন্য কোন কোন হোম ভেন্যু প্রিপেয়ার্ড আছে, আমি হয়তো বা সেই জায়গাটা রাজশাহীর ব্যাপারটা প্রপোজ করবো বা এরকম কিছু একটা। সো আফটার দ্যাট যেটা হলো, তারা ওই ইমতিয়াজ দীপন সাহেব, যিনি খুব সম্ভবত তাদের যখন বিপিএল এর জন্য টাকা জমা দেবেন বা এরকম কিছু, ওই সময়টাতে তাদের টাকা বা অর্থ সংকট তৈরি হয়েছিল বা এরকম কিছু একটা, আমি যেহেতু ইনভলভ না, আমি জানি না। তো তখন আমাকে তারা এরকম ভাবে জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া, আমাদের তো গ্যারান্টি মানি দিতে হবে, সো ইফ ইউ হ্যাভ এনি ক্যাপাসিটি যে সেই জায়গাটায় কোনোভাবে কন্ট্রিবিউট করা কিংবা কোনো স্পন্সরশিপের কাছ থেকে, আমি বললাম যে ভাই, আমি সেটাই বলেছি যে ইউ হ্যাভ চোজেন দ্য রং পারসন। আমার তো কাজ সেটা না। আমি গণমাধ্যমে কাজ করি, উপস্থাপনা করি, ক্রিকেট অ্যানালাইসিস করি, কমেন্ট্রি করি, আর নতুন প্রফেশন যেটা আমি শুরু করতে চাচ্ছি ক্রিকেট পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে, আপনাদের হাত ধরে হয়তো বা শুরু হবে। আফটার দ্যাট ওই ভদ্রলোক এর পরের 15-16 দিন আমার সাথে কোনো কমিউনিকেশন নাই। আচ্ছা, এরপর আমি কল দিয়েছি যে ওকে, এক্স্যাক্টলি। এরপর তো যেহেতু প্লেয়ার্স ড্রাফটে তারা যাবেন, কোন কোন প্লেয়ারকে নেবেন এটা তো অ্যানালিস্টের কাজ, হোমওয়ার্কটা তো অ্যানালিস্টের কাজ। তো এটা জানার জন্য যে কি অবস্থা, আমাকে কি আপনার কিন্তু মানে প্রি টুর্নামেন্ট ফেজটাই বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, টুর্নামেন্ট শুরু হওয়ার পর কিন্তু আসলে রান রেট কত, স্কোরিং রেট কত, এগুলো ইম্পর্টেন্ট না। তার চেয়ে প্রি টুর্নামেন্ট ফেজটা বেশি ইম্পর্টেন্ট। আমার আবার আপনি তখন নাই কোথাও, এমন একটা এক্স্যাক্টলি, আমার যমুনা টেলিভিশন থেকে ছুটিও নিতে হবে বিপিএল এর জন্য, যদি আমি কাজ করি। তো সেটা আমাকে ম্যানেজ করতে হবে, আমার কথা বলতে হবে আমার ম্যানেজমেন্টের সঙ্গে, পেমেন্ট ইস্যুরও ব্যাপার আছে। আমি যমুনা টিভিতে ধরেন 50,000 টাকা বেতন পাই, ওই 50,000 টাকা তোমাকে বাদ দিয়ে তারপর আমাকে যেতে হবে, কিন্তু ওই তো টাকা চাইতেছে আপনার কাছে। এখন ফ্যাক্ট হচ্ছে ওনারা আমার কাছে সেই জিনিসটা চাইলেন। তো আমি বললাম যে ভাই, ইউ হ্যাভ চোজেন দ্য রং পারসন, তো আমার এই ক্যাপাসিটির জায়গাটা নাই বা আমি। তো এরপর 15-20 দিন ওনাদের কোনো খবর নাই আসলে। এখন খবর যখন নাই, ইন দ্য মিন টাইম রংপুর রাইডার্স ইশতিয়াক সাদিক ভাই আমাকে ডাকলেন যে সামি, তুমি তুমি পারফরমেন্স অ্যানালিস্টের কোর্স করছো বা করেছো, তুমি কি রংপুরের হয়ে কন্ট্রিবিউট করতে পারবে কিনা। আমি তখন ইশতিয়াক ভাইকে বললাম, ভাই আমাকে তো আসলে রাজশাহী টিম বলেছে, এখন আমি তো কমিটমেন্ট যে জায়গায় দিয়েছি, এটা ইশতিয়াক ভাইকে বলা কিন্তু খুব দুঃসাহসিকতার ব্যাপার, আমাদের বড় ভাই ইশতিয়াক ভাই। এবং আমি যখন এটা বলেছি, ডেফিনেটলি আমি ওইভাবে বলেছি যে ভাই আসলে রাজশাহী তো বলেছে, আমি আসলে ওদের কাছ থেকে কনফার্ম না হয়ে আমি তো আসলে আপনাকে বলতে পারতেছি না। তো আমাকে বলো, তুমি তাহলে একটু কনফার্ম হও। কনফার্ম হওয়ার জন্য আমি যখন যোগাযোগ করছি, তাদের কোনো খবর নাই। এখন আমি তো ওই জায়গায়, তারা তো আমার একটা কমিটমেন্ট দিয়েছে, কোনো রেসপন্স নাই। মানে আপনি যোগাযোগ করছেন, রেসপন্স না, কোনো রেসপন্স নাই। অ্যাজ ইফ যে সামিকে আসলে অনেকটা প্রমোট নিতে হবে রাজশাহীতে কাজ করে, মানে খুবই ফানি। কিন্তু আফটার দ্যাট যখন ইশতিয়াক ভাই বলছেন, এখন ইশতিয়াক ভাইকে জানাতে হবে, আমি এর মধ্যে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছে, রংপুর টিমও গুছিয়ে ফেলেছে, সবকিছু মিলিয়ে দেন যেটা হলো যে এখন ইশতিয়াক ভাই কয়বার, মানে ওই মাপের মানুষ তিনি আমাকে কয়বার বলবেন, যেহেতু আমি ওই জায়গাটা দোদুল্যমানতায় ছিলাম। তো এর মধ্যে ইমতিয়াজ দীপন সাহেব তিনি আমাকে ধানমন্ডিতে ডাকলেন। তো ডাকার পর আমাকে বললেন যে ভাই আসলে ওই স্পন্সরশিপের ব্যাপারটা বড় ফ্যাক্টর জায়গা না, আমার ইচ্ছা ছিল আপনি তো আমাদের এখানে অ্যানালিস্ট হিসেবে কাজ করবেনই, কিন্তু আমাদের উপরে যারা আছে ম্যানেজমেন্ট, তারা আপনাকে আসলে নিতে চাচ্ছেন না। পয়েন্ট টু বি নোটেড। এখন আমি বললাম যে আচ্ছা, নিতে চাচ্ছেন না, তার মানে আমি আমার লিমিটেশনের জায়গাটা চিন্তা করে নিলাম যে ওকে, দ্যাট মিন্স আমার তো আসলে প্রোফাইল অতটা হাই না অ্যাজ আ পারফরম্যান্স অ্যানালিস্ট। যারা নিতে যাচ্ছিল না তাদের প্রোফাইলটা কি আমি জানি, আমি তো জানি না আসলে তারা কারা। আমার এটা একটু মানে, আমি তো ধরেন আপনার কোনো প্রোফাইল নেই, কিন্তু যিনি রিজেক্ট করছে বা যারা, মানে তাদের প্রোফাইলটা কি, হু আর দে, তখন পর্যন্ত তো আমি কিছু জানি না। এখন কাদের কথাই বা বলেছেন, এই যে এখন যে শফিক সাহেবকে দেখছি, এই শফিক উনি তো নাকি ক্রিকেটই বোঝে না, আমি আই ডোন্ট নো, উনি নিজে এটা বলেছে, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট এরকম কথা হয়েছিল যে খুব, মানে আমি কথাই বুঝেছি যে খুব সম্ভবত আমার প্রোফাইলটা যেহেতু অতটা হাই না বা আমার এক্সপিরিয়েন্সটা যেহেতু নাই, তো তারা আমাকে নিতে চান নাই। তো আমি তখন বললাম যে ভাইয়া, ফ্যাক্ট ইজ এই যে নেবেন না, এটা আমাকে আগে বলে দিতেন, তাইলে এখন আপনারা আমার প্রোফাইলকে ভ্যালু করতেছেন না। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স, তারা আমার প্রোফাইলকে ভ্যালু করতে চায়, তারা দেশীয় অ্যানালিস্টকে প্রমোট করতে চায়, বা তারা দেশীয় কোচিং প্যানেল, আপনি দেখবেন রংপুর রাইডার্স এর কোচিং প্যানেলটা কিন্তু দেশীয়তে পরিপূর্ণ, মিকি আর্থার ছাড়া মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, অন্যান্য যারা আছেন, সো তারা কিন্তু সেই জায়গাটা এরকম ভাবে চেয়েছিল যে ওকে, সামি আমাদের ঘরের ছেলে, সামি কাজ করুক, আমাদের বাংলাদেশি ছেলে। তো আপনি তো সেই সুযোগটাও আমাকে বঞ্চিত করলেন।
তো যাই হোক, মানে আমি আমার পার্সোনালিটি যেরকম রেসপেক্ট, আপনি আমাকে চেনেন, আমি এটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্যও করি না, আমি এটা নিয়ে খুব বেশি কথাবার্তাও বলি না। আফটার দ্যাট এটা ইশতিয়াক ভাইয়ের বদান্যতার জায়গা। ইশতিয়াক ভাই এই সিচুয়েশনের পরও বিপিএল এ কমেন্ট্রির জন্য আমাকে তিনি সিলেক্ট করেছেন। আমি বাংলা কমেন্ট্রি করেছি, এটা ইশতিয়াক ভাইয়ের বদান্যতার জায়গা। ঠিক আছে, অন ফিল্ডে ইংরেজি তো আপনি যে সামিকে যেহেতু আমরা এখানে ইউজ করতে পারি নাই, আমাদের অ্যানালিস্ট আমরা নিয়ে নিয়েছি, সো সামিকে আমরা ওর স্ট্রেংথের জায়গা, যেটা ম্যাক্সিমাম স্ট্রেংথের জায়গাটা ক্রিকেট অ্যানালাইসিস বা কমেন্ট্রিতে, সেই জায়গাটায় ইউটিলাইজ করা। সো ইটস দ্য সিনারিও। আমার কাছে রিয়াসাত ভাই যেটা মনে হয় কি, দিন শেষে দেখেন এই পুরো বিষয়টা কিন্তু একটা টোটাল ইকোসিস্টেমের উপর ইম্প্যাক্ট ফেলে, একটা ইকোসিস্টেম। এবং ওই ইকোসিস্টেমের জন্য ব্যাপারটা যেটা হয় আপনার প্রফেশনাল এবং আপনার পারিবারিক। কারণ ধরেন আমি এই যে বিপিএল এ আমার এই ইনভলভমেন্ট থাকবে, তার আগে পরে ইনভলভমেন্ট থাকবে, এটার জন্য আমি আমার পারিবারিক অনেক কমিটমেন্টকে স্যাক্রিফাইস করেছি না। আমি আমার ধরেন আমার বাবা মা আছে, আমার স্ত্রী আছে, তাদের নানা কমিটমেন্টের জায়গা, হয়তো বা তারা কোনো একটা পরিকল্পনা করে রাখতে পারে যে এই সময় আমরা এটা করব। সত্যি কথা যে মানে এই বিপিএল বা যখন একটা টুর্নামেন্ট আসে আমাদের কোনো লাইফই থাকে না। এক্স্যাক্টলি, কোনো লাইফই থাকে না। মানুষ হয়তো দেখে যে একটা দুইটা কন্টেন্ট বানাচ্ছি, বাট আসলে রিয়েলিটি কিন্তু সেরকমটা না, একদমই না। সো ওইটার ধরেন যেহেতু টিমের সঙ্গে থাকার কথা, তো তোর আগের সময়গুলোর কমিটমেন্ট গুলো আমার পারিবারিক কমিটমেন্ট ছাড়তে হয়েছে না। সো ফ্যাক্টটা ওই জায়গাটাতেই যে আমরা হয়তো বা দিন শেষে হাসি মুখে দর্শকদের সামনে উপস্থাপন করছি, কিন্তু ঠিক আজকে ধরেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আজকে ঠিক এই জায়গাটায় আপনার সাথে কথা বলার আগে পরিবারের থেকে আমার কি যুদ্ধ করে আসতে হয়েছে, আপনার কি যুদ্ধ করে আসতে হয়েছে, শুধুমাত্র আমরাই জানি। এখন দিন শেষে অন্যান্য প্রফেশনের সঙ্গে আমাদের পার্থক্য যেটা, অন্যান্য প্রফেশনে পরিবারের সঙ্গে ঝগড়া করে আসলে ওই কাজে ইম্প্যাক্ট পড়ে, আপনি আমি কাজে ইম্প্যাক্ট ফেলতে পারি না। আমাদের হাসি মুখেই দর্শককে সালাম দিতে হয়, দর্শকের সাথে কথা বলতে হয়। আমার মনে আছে রিয়াসাত ভাই, আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। আমার বাবা পিজি হসপিটাল, যেটা পিজি হসপিটালের বি ব্লকে, তার হার্ট অ্যাটাকের পরের দিন আমার বাবা পিজি হসপিটালের উপরে তিনি সিসিইউতে আছেন, তার নিচ থেকে আমি আমার যমুনা টেলিভিশনের চ্যানেলের একটা লাইভ টেলিকাস্ট করছি, আমাকে সেটাও করতে হয়েছে রিয়াসাত ভাই। সো এই গল্পগুলো তো দর্শক জানে না, আপনারও এরকম অনেক এক্সপেরিয়েন্সের জায়গা আছে। তো এসবের মধ্যে যখন নন প্রফেশনালিজমের কারণে এই জায়গাগুলো পুরো ইকোসিস্টেমে প্রবলেম হয়। সবচেয়ে বড় ব্যাপার কি, আপনি ইউ হ্যাভ লস্ট ইওর কি বলবো জব অপরচুনিটি। আপনি দেখেন ওই রোলটাই আপনি টপ ফ্র্যাঞ্চাইজিতে করার সুযোগ পেয়েছিলেন, বাট আপনি আপনার কমিটমেন্টের জন্য আপনি যেতে পারেন নাই। এবং এমন কিছু কিছু লোক আসলে ডিসাইড করে ফেলে, মানে খুব সস্তা মনে করে তো, যে আসলে পোষাইতেছে না। শেষ পর্যন্ত ওদের অ্যানালিস্ট কে ছিল আমি চেনেন? আমি তো জানি না। ইভেন রিয়াসাত ভাই আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে ইন দ্য মিন টাইম তারা একটা পিআর এজেন্সিকে খুব সম্ভবত তাদের প্রমোশনালের জন্য দিয়েছিল, এবং তারা আমাকে একটা পোস্টারও দিয়েছে, যে পোস্টারটা যে ভাই আপনি তো রাজশাহী টিমের টিম অ্যানালিস্ট হচ্ছেন, এই যে আমরা একটা পোস্টার বানিয়েছি। তো আফটার দ্যাট আমি যেটা শুনতে পেয়েছি যে ওই পিআর এজেন্সির যে ছেলেটা, ওই ছেলেটা খুব সম্ভবত ধানমন্ডিতে থাকতো, তাকে মিরপুরে বা কোনো জায়গাতে বাসা নেওয়ানো হয়েছিল, এবং বাসা নেওয়ানোর পরে আফটার দ্যাট তাকে যখন পেমেন্ট অ্যালাওয়েন্স এসব, মানে তাকে যে স্বপ্ন দেখিয়ে বাসা নেওয়ানো হয়েছিল মিরপুরে, সে পরবর্তী সময় ঢাকা শহর ছেড়েও চলে গেছে। ব্যাপারটা নাকি এরকমও হয়েছে, আমি সত্য মিথ্যা যাচাই করি নাই, বাট সেই ছেলে আমাকে পরবর্তী সময় বলেছে ব্যাপারটা এরকম যে ভাই আপনার সঙ্গে তো এই কাজ করছে, আপনি তো তাও স্বাবলম্বী, আপনার একটা অবস্থানের জায়গা আছে, আপনার অন্য ইয়ার জায়গা আছে, বাট আমার সাথে এই কাজ করা হয়েছে, এই কথাটা ওই ছেলেটা আমাকে বললো। আমি বললাম যে ওকে ঠিক আছে, যেহেতু আমি বিপিএল এর এই মুহূর্তে কমেন্ট্রি করছি, আমি আমার প্রোটোকলের জায়গা থেকে হয়তো বা কমেন্ট্রি ব্যতীত অন্য কোনো ইস্যু নিয়ে আমি হয়তো বা কথা বলতে পারছি না। আফটার লেট দ্য বিপিএল এন্ড আফটার দ্যাট আই উইল টক অ্যাবাউট দ্যাট, যে এই বিষয়গুলো আসলে কি কি হয়েছে। যেহেতু বিপিএল যেহেতু চলছে, আপনি ধরেন যে নর্মস অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী আমি হয়তো অনেক কিছু বলতে পারবো না, বিকজ আই এম দ্য কমেন্টেটর। সো আফটার দ্যাট যেহেতু বিপিএল শেষ হয়েছে, রিয়াসাত ভাই ইউ গিভ মি দ্য অপরচুনিটি, যে কারণে আমি না এটা অপরচুনিটি থেকে বড় ব্যাপার কি, আমরা কিন্তু আসলে সবাই এক। সত্যি কথা, হয়তো আমাদের কাজের ধরন ডিফারেন্ট, বাট আমরা সবাই এক, এবং আমাদের সবার মোটো একটা, টু ডেভেলপ আওয়ার ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে যাক, সেটা হতে পারে থার্ড ডিভিশনে, সেটা হতে পারে স্কুল ক্রিকেটে, সেটা হতে পারে ন্যাশনাল সাইডে, যেখানটাই হোক না কেন। অ্যাকচুয়ালি উই আর ডিলিং উইথ দ্য ক্রিকেট। এই নেগেটিভিটিস গুলো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বকালের যত ধরনের বিতর্ক ছিল সবকিছুকে ছাপিয়ে গেছে স্বামী, যেভাবে এবার রাজশাহী বিতর্কিত হয়েছে, বিতর্কিত হয়েছে। ডেফিনেটলি আপনি দেখেন এরপর রাজশাহী যখন মাঠের ক্রিকেটে যখন রাজশাহী জিতলো, জি, তার আগের একটা গল্প আপনাকে আমি বলি। আমি চট্টগ্রামে, তখন কমেন্ট্রিতে আমরা চট্টগ্রামে, কোনো একজন ক্রিকেটার
আমাকে টেক্সট করলেন, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য নেম, No issues. আমাকে টেক্সট করলেন রিগার্ডিং তাদের সঙ্গে যে বিহেভিয়ারটা করা হচ্ছে, তারা টিএডিএ পাচ্ছেন না, টিএডিএ দেওয়া হচ্ছে না, পেমেন্ট তো কোনো ঠিকানা নাই, বাট টিএডিএটাও দেওয়া হচ্ছে না এবং মিসবিহেভ করা হচ্ছে, আসলে মিসবিহেভ করা হচ্ছে। এবং পাকিস্তানি যিনি কোচ ইজাজ আহমেদ ছিলেন, তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে সেরকম মিসবিহেভ করানো হচ্ছে। এখন আমার দেশের ন্যাশনাল ক্রিকেটার, তার সঙ্গে যখন এরকম মিসবিহেভ করা হবে, ইটস রিয়েলি হার্মফুল। এটা আমাদের দেশের ক্রিকেটের একদম আনএক্সেপ্টেবল। এবং তখন যখন ওই টেক্সটটা যখন করা হয়েছে, আমি যে কাজটা করার চেষ্টা করেছি রিয়াসাত ভাই, সেটা হচ্ছে আমার ক্যাপাসিটির মধ্যে এগুলোকে টেক কেয়ার করার জন্য যারা আছেন, এগুলোকে টেক কেয়ার যারা করতে পারেন, তাদেরকে আমি ব্যাপারটা ইনফর্ম করেছি যে ওকে, এই প্লেয়ার আমাকে এই তথ্যটা দিয়েছেন বা এই প্লেয়ার আমাকে এই কথাটা বলেছেন। সো আমার কাছে মনে হয় যে যারা অভিভাবক আছেন তাদের এই ব্যাপারটা টেক কেয়ার করা উচিত, বা তাদের এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনার জায়গাটা করা উচিত। এবং আফটার দ্যাট তো আমার মনে হয় আপনারা দেখেছেন যে তদন্ত কমিটির ব্যাপারে অনেক কথাবার্তা হয়েছে, এবং সেই ব্যাপারগুলো নিয়ে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি এনএসসি থেকেও গঠন করার ব্যাপারে এটাতে না খুব বেশি আমি দেখছি যে মানে এটাতে ওই যারা মিসম্যানেজমেন্ট করেছে তাদের কোনো কিছু আসে যায় না। আপনি দেখেন মোহাম্মদ ইউনূসের সাথে জড়িত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা যদি খেয়াল করি যে যুব ক্রীড়া উপদেষ্টা ইনভলভ, বিসিবি ইনভলভ, সবাই ইনভলভ। এরপরেও যুব ক্রীড়া মন্ত্রণালয়ে তারা যে ডেডলাইনটা দিয়েছে, সেই ডেডলাইনেও কিন্তু পেমেন্টটা হয় নাই। 7 তারিখে সেই ডেডলাইন চলে গেছে। মানে এই লোকের সোর্স অফ পাওয়ারটা কি এত পাওয়ারফুল, সে কাউরে মানে না। আমার কাছে মনে হয় যে সোর্স অফ পাওয়ারটা কি সেটা তো জানি না, তবে ক্রীড়া উপদেষ্টা সর্বশেষ যেদিন ক্রিকেট বোর্ডে এসেছিলেন ফাইনালের আগে, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে এরপর আমরা আর মুখে কিছু বলবো না, উইল টেক লিগ্যাল অ্যাকশন, সো উই আর ওয়েটিং ফর দ্য লিগ্যাল অ্যাকশন। আমার কাছে মনে হয় যে ক্রীড়া উপদেষ্টা বলেছেন তিনি এটাকে এক্সিকিউট করার জন্য তিনি যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন। 7 তারিখ কিন্তু ওভার হয়ে গেছে, আমরা আজকে যদি ডেটটা বলি 9 তারিখ, একদিন ওভার হয়ে গেছে, মানে আমরা 48 আওয়ার্স অলরেডি সেখানে পাস হয়ে গেছে। সো লেট আস সি যে সেই জায়গাটা কি পদক্ষেপটা নেওয়া হয় বা কোন ইনিশিয়েটিভ নেওয়া হয়। দেখেন একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এটার সঙ্গে আমাদের সবারই রেপুটেশনটা জড়িত। যুব ক্রীড়া উপদেষ্টা, তার রেপুটেশনও জড়িত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই মুহূর্তে চিফ অ্যাডভাইজার রোল প্লে করছেন, তার রেপুটেশনটাও জড়িত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ সাহেব, তারও রেপুটেশনটা জড়িত। সো আলটিমেটলি এগুলোকে যদি নিউট্রালাইজ না করা যায়, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মিডিয়ার যুগ রিয়াসাত ভাই, কোনো কিছু গোপন না, সবকিছু স্বচ্ছ। আপনি যদি আজকে কোন একটা আনইথিক্যাল কাজ করেন রিয়াসাত ভাই, সেটা সবার কাছে ওপেন। একদম, আমি একটা আনইথিক্যাল কাজ করলে সবার কাছে ওপেন, আমার বাঁচার কোনো ওয়ে নাই। সো আমাদের সবারই কেয়ারফুল থাকা, এবং সেই সঙ্গে ওই মুখের কথা যেটা আমরা কমিটমেন্টটা দিয়েছি, এই কমিটমেন্টটা রক্ষা করাটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। ধরেন রাজশাহী টিম, তারা যে কমিটমেন্টটা আমাকে দিয়েছিল, কমিটমেন্টটা রক্ষা করে নাই। আমি হয়তোবা খুব কম ক্ষমতার মানুষ, আমার হয়তোবা খুব ক্ষমতা নেই, আমার প্রোফাইল খুব লো, সবকিছু ঠিক আছে, যে কারণে আমি হয়তোবা কোনো লিগ্যাল অ্যাকশনেও যাই নাই। আমি ওকে ঠিক আছে, লেট ইট গো। আমার লাইফে এর থেকেও বড় হার্ডেল আমি এর থেকে বড় হার্ডেল আমি দেখে আসছি আমার জীবনে। কিন্তু এটা তো ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল ইস্যু। এটা যখন কমিটমেন্টটা দেওয়া হয়েছে যে এই জায়গাটাকে খুব স্ট্রিক্টলি দেখা হবে, এটা আমার কাছে মনে হয় যে অতি সত্বর, অতি দ্রুত এই ব্যাপারটা নিয়ে ইনিশিয়েটিভ নেওয়াটা আসলে খুব জরুরি। থ্যাংক ইউ সো মাচ হাবিব সামি, থ্যাঙ্কস ফর ইওর কাইন্ড ইনফরমেশন। এবং এই ইনফরমেশনগুলো আমার কাছে মনে হয় যে দর্শকদের জানা খুব দরকার ছিল। থ্যাঙ্কস আ লট। ডেফিনেটলি দরকার ছিল রিয়াসাত। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি এতদিন এগুলো কেন বলেন নাই। না, আপনার তো এমবার্গো ছিল। আমি বলি নাই বিকজ বিং দ্য পার্ট অফ বিপিএল, বিং দ্য কমেন্টেটর, আমার কমেন্টেটরের কাজটা টেকনিক্যাল অ্যানালাইসিস করা, আমি সেই জায়গাটা, সো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গাটা বলে আমি যেটা চিন্তা করেছি, আমি খুব ছোট মানুষ, আমার জন্য বিপিএল এর রেপুটেশন নষ্ট হবে, এটা আমি আসলে আমি চাই না যে আমার জন্য বিপিএল এর রেপুটেশন নষ্ট হবে। বিকজ আমার মতো ছোট মানুষের সঙ্গে যখন ঘটেছে, ওকে ঘটতে পারে, এরকম সামি হয়তো বা 1000টা আছে, বাট যখন ক্রিকেটারদের সঙ্গে ঘটছে, তার মানে কিন্তু এটার একটা কন্টিনিউয়াস প্রসেস। আমার সঙ্গে যে নন প্রফেশনালিজমটা হয়েছিল, সেটার একটা কন্টিনিউয়াস প্রসেসটা কিন্তু এই নন প্রফেশনাল অ্যাক্টিভিটির ওয়ার্ম আপটা রাজশাহী কর্তৃপক্ষ আসলে সামির উপর খেলেই এখন আমার রিয়েলাইজেশন হয়েছে। এখন আমার ওয়ার্ম আপ করার জন্য মূল ম্যাচে নামার আগে 2 নম্বরগুলোর ওয়ার্ম আপটা আসলে আমি ভাবি না যে এতটা নন প্রফেশনাল। আমি ভেবেছি আমি তো ছোট মানুষ, দ্যাটস ওয়াই আমার প্রোফাইল তো লো, দ্যাটস ওয়াই হয়তো আমার সাথে। আরেকটা লাস্ট কোয়েশ্চেন, আপনার সাথে শফিকের দেখা হয়েছিল কখনো? না 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 না, আমার সঙ্গে you feel that you are unlucky never to see him?
আই ডোন্ট নো, ইভেন মনে হয় মাঠে যখন আমরা কমেন্ট্রি করেছি, ওইটা না, ওই যখন আলোচনা চলছিল। না না না, তখন শুধু ইমতিয়াজ দীপন সাহেব কমিউনিকেট করেছেন। আর অপি ভাই একদিন আমাকে ফোন দিয়েছিলেন, মেহরাব হোসেন অপি ভাই। অপি ভাই আমাকে অকশনের আগে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তোকে কি বলেছে কিনা ড্রাফটে আসার জন্য। আমি বলছি অপি ভাই আমাকে কিছু বলে নাই ড্রাফটে আসার জন্য। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা, আফটার দ্যাট তো কোনো কথাবার্তা তো আসলে হয়নি। এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, কিছু বলার নাই। আপনারা বলবেন কমেন্ট বক্সে। টেক গ্রেট কেয়ার।